গন্ধের প্রতি অবসেশন কম বেশি আমাদের সকলের মধ্যেই আছে। না, আমি কোনো ফুলের গন্ধ বা পারফিউমের গন্ধের কথা বলছি না। আমি বলছি কিছু আনইউজুয়াল গন্ধের কথা। যেমন ধরুন, অনেকের ভালো লাগে গ্যাস লাইটারের গ্যাসের গন্ধ, কারুর পছন্দ পেট্রোল বা ডিজেলের গন্ধ, আবার কেউ অবসেসড নানান রকম ডিসইনফেক্ট্যান্ট বা অ্যান্টিসেপটিক লোশনের গন্ধে। আমি এগুলোর কথাও বলছি না, আমি বলছি সম্পূর্ণ অন্যরকম এক গন্ধের কথা। আমি বলছি টকটকে লাল, গাঢ়, তাজা, তরল রক্তের গন্ধের কথা। রক্তের গন্ধের প্রতি নেশা এবারই ভয়ানক নেশা। না, এর বেশি আমি আর কিছু বলবো না। বাকিটা জানতে গেলে অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার, আর শুনতে হবে আজকের গল্প, উপাসনা রায়ের লেখা সাইকোলজিক্যাল থ্রিলার ভয়ের জন্ম। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। বাঙালি বিজ্ঞানী ডক্টর শতরূপা দস্তিদার বলছেন, সায়েন্স এবং সুপারন্যাচুরাল অ্যাক্টিভিটিস কোনো না কোনোভাবে যুক্ত। তার এই উক্তি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ধুত্তর, যত বাজে বাজে খবর। করোনা ভ্যাকসিনের আশাপ্রদ খবর নেই, দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। এখন এসব ভূতের কীর্তন শুনতে ভালো লাগে কারোর? এসব শুনলেও বিরক্ত লাগে। শপিং মলের এন্ট্রান্স গেটের মাথায় আটকানো ছোট ফ্ল্যাট টিভিতে দেখাচ্ছে নিউজ। দাঁড়িয়ে একবার মনে করে নিলাম আর কিছু না, আর তেমন কিছু কেনার নেই। বিলিং হয়ে গেছে। আমি সরে এসে পাশেই এক্সিট গেট দিয়ে বেরিয়ে এলাম বাইরে। পার্কিং লটের দিকে যেতে যেতে হঠাৎ মনে হলো খবরটার কথা। কোন বিজ্ঞানের সাথে ভূতপ্রেত জড়িত? এটা কীরকম ব্যাপার? পরক্ষণেই মাথা ঝাঁকিয়ে অপ্রয়োজনীয় চিন্তা মাথার থেকে সরিয়ে দিলাম। এমনিতেই হাজার হাজার সমস্যায় জর্জরিত মধ্যবিত্তের জীবন, তার ওপর এসব উদ্ভট জিনিস ভেবে মাথা ভারী করার কোনো প্রয়োজন নেই। ওসব জিনিস বিজ্ঞানীরা যত পারে ভাবুক। প্রতিটা সিগন্যালে যথারীতি জ্যামে ফেঁসে বাড়ি যখন পৌঁছলাম, তখন ঘড়ির কাঁটা রাত 8:30 ছুঁই। লিফটটা আসছে না কেন? কি মুশকিল! এবারে পর্বত সমান জিনিসপত্র নিয়ে 4 তলা সিঁড়ি বেয়ে উঠতে হবে নাকি? তবেই হয়েছে। না, এই তো নামছে। জিনিসগুলো নিয়ে টুক করে সেধিয়ে যেতেই খুপড়ি লিফটের ভিতর দাঁড়িয়ে আছে 2 তলার সাম্য দাস। কাঠের মতো চেহারা, ফ্যাকাশে ফর্সা, চোখ দুটো খোসা ছাড়ানো লিচুর মতো, সেই চোখে মরা মাছের দৃষ্টি। বয়সে আমার ছেলে বিহানের থেকে কয়েক বছরের বড়। কেন জানি না, ছেলেটাকে আমার কেমন যেন লাগে। একাই থাকে ফ্ল্যাটে। ওর ফ্ল্যাটে বড় কেউ একটা যায় না। সাম্য তবু আসে সোসাইটি মিটিংয়ে বা মেম্বার্স গ্যাদারিংয়ে। অবশ্য সেসব কারণে যে আমার ছেলেটার প্রতি অ্যালার্জি তা কিন্তু নয়। শুনেছি আগে যেখানে থাকতো সেখানে কাকে না কেউ মার্ডার করতে যায়, তারপর যথারীতি অ্যাটেম্পট টু মার্ডারের কেস ঝুলছে মাথার ওপর। বলতে হবে ছেলেটার প্রতি তার ভাগ্য প্রসন্ন, কারণ বেল পেয়ে গেছে। তবে অন্যান্য অনেকের মুখেই
সাম্যর ফ্ল্যাটে কারোর না যাবার কারণটা অদ্ভুত লেগেছে আমার। ছেলেটা নাকি ভীষণ রকমের নোংরা, ফ্ল্যাটে কেমন ভ্যাপসা গন্ধ, মাছি উঠছে, মেঝেতে ঠিক ঠিক করছে লাল পিঁপড়ে ইত্যাদি অভিযোগ আছে ছেলেটা এবং তার ফ্ল্যাটের বিরুদ্ধে। যাকে আমি ওসব নিয়ে কোনোদিনই মাথা ঘামাইনি, ওর ফ্ল্যাটে যাইও না, ও আসে না কখনো আমার ফ্ল্যাটে। তবে আচারে আচরণে ছেলেটা কিন্তু বেশ ভালো, কখনো খারাপ লাগেনি। এই ছেলে খুন করতে গিয়েছিল এটা মানতে এক এক সময় অসুবিধাই হয়, কিন্তু আবার মাঝে মাঝে ভাবি কি জানি, হয়তো এই ভালো মানুষটাই মুখোশ, এর আড়ালেই হয়তো ঘাপটি মেরে লুকিয়ে আছে কোনো শয়তান। আজ আমি লিফটে ওঠা মাত্র সরে দাঁড়ালো, একগাল হেসে বলল, আরে কাকিমা তুমি, আরে এত ভারী ভারী জিনিস তুমি একা বইছো, দাও আমায় দাও। না না বাবা, কোনো অসুবিধে নেই, এই তো এক্ষুনি ফ্ল্যাটে ঢুকে যাব। তা হ্যাঁ রে, তুই ভালো আছিস তো? হ্যাঁ গো, চলছে কাকিমা। তুই তো নিচে নামছিলি, আবার উপরে উঠছিস কেন? তো তাতে কি কাকিমা, তোমার সাথে দেখা হলো, এলাম একটু, কথাও হলো। হো হো, আচ্ছা আচ্ছা। টুকটাক সংলাপ, ভদ্রতা বশত। আমি 4 তলায় পৌঁছে যেতে সাম্য আবার নিচে নেমে গেল। রাত্রে খেতে বসে সুজয়কে বলছিলাম সাম্যর কথা। সুজয় চিকেনের টুকরো মুখে পুরে বলল, ওর সাথে বেশি মাখামাখিটা না করাই শ্রেয়। রাগ ধরে গেল। বললাম, সবটা শুনে তোমার এইটা মনে হলো যে আমি মাখামাখি করছি? আশ্চর্য, ছেলেটা ভদ্রভাবে কথা বলেছে আর আমি তার উত্তর দিয়েছি। সুজয় আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেতে লাগলো। পরের রবিবার বহু বছর পর বাড়িতে সুজয়ের দিদি জামাইবাবু আসবেন। তা প্রায় 15 বছর পর আমি বিয়ে হয়ে এসে জানতে পারি সুজয় আর আমার ননদ জয়শ্রীতির সম্পর্কটা ঠিক সহজ নয়। মানে গড়পড়তা ভাই বোনের যেমন সম্পর্ক হয় সে তুলনায় বেশ কাট, অসম্ভব ফর্মাল। আমার এটা অদ্ভুত লাগা সত্ত্বেও আমি কোনোদিন কখনো যেচে সুজয়কে কিচ্ছু জিজ্ঞাসা করিনি, আমার শ্বশুর শাশুড়িকেও নয়। তবে এই বাড়িতে থাকতে থাকতে সবটা আমি জানতে পারি। এটা সুজয়ের দোষ নয়, আমি বলবো দোষ আমার ননদেরও নয়, সম্পূর্ণ দোষটা আমার শ্বশুর শাশুড়ির। ওই প্রথম সন্তানের প্রতি বেশি ভালোবাসা, বেশি টান, ফলত 2 ভাই বোনের মধ্যে পাঁচিল যে গড়ে উঠবে সে তো জানা কথাই। যাকে সেসব আর আলোচনা করে হবেটা কি, কত পুরনো কথা সেসব। এই রে, ডিম যে আর নেই, সর্বনাশ! এবার ফিশ ফ্রাইয়ের ব্যাটার গলবো কি দিয়ে? চেঁচিয়ে ডাকলাম, শুনছো, কটা ডিম লাগবে যে? সাড়া নেই। পরক্ষণেই মনে হলো সুজয় তো নিচে গেল এই মাত্র। ইস, দেখেছো কাণ্ড, মোবাইলটাও নিয়ে যায়নি। এবার আমাকেই নিচে নামতে হবে। গেটের বাইরেই দোকান, আমাকেই ছুটতে হবে। তাড়াতাড়ি ম্যাক্সি ছেড়ে কুর্তি লেগিংস গলিয়ে দৌড়লাম। লিফটও আসছে না, ধুত্তর, কে গেট খুলে রেখেছে নিঘাত। ফ্ল্যাটের দরজা ভিজিয়ে দৌড়লাম সিঁড়ির দিকে। দোতলায় নেমেই দেখি সাম্যর ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। সামনে দিয়ে যাবার সময় গন্ধটা আমার নাকে এলো।
ইস, ভ্যাপসা পচা আষ্টে গন্ধ, গাটা কেমন গুলিয়ে উঠল। তাড়াতাড়ি পা চালালাম। ননদ নন্দাই এলেন। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, উপহার দেওয়া নেওয়া সব হলো। সন্ধ্যায় চা খেয়ে তারা বিদায় নিলেন। কিন্তু সারাটা দিন ধরে আমার মাথায় একটাই কথা ঘুরতে লাগলো, সাম্যের ফ্ল্যাটের সামনে পাওয়া ওই গন্ধটা। কিসের গন্ধ ওটা? মানুষ কি এতটাও অপরিচ্ছন্নভাবে থাকতে পারে এই সাজানো গোছানো বহুতলের একটা ছিমছাম ফ্ল্যাটে? কুড়ে কুড়ে খাচ্ছে। সাম্য এই ফ্ল্যাটে খুব বেশি দিন আসেনি। ওর ব্যাপারে আমরা অনেকেই এখনও অজ্ঞ। তাছাড়া খুনের মামলায় অভিযুক্ত। যতই হোক, খুন করতে গিয়েছিল তো। ওকে বেশিরভাগ লোকই এড়িয়ে চলে, যদিও সেটাই স্বাভাবিক। এই আবাসনের এক হোমরা চোমরা ব্যক্তিত্বের চেনা জানা বলে এখানকার ফ্ল্যাটে জায়গা পেয়েছে ও। ওর অতীত সম্বন্ধেও আমরা কিছুই জানি না। জানি এসব নিয়ে সুজয়কে বললে কোনো লাভ হবে না, উল্টে চেঁচাবে। আচ্ছা, বিহানকে একবার জানালে কেমন হয়? তখনই মনে হলো, না না, থাক, দরকার নেই। ছেলে দূরে হস্টেলে থেকে পড়াশোনা করে, ওর মাথায় এসব ব্যাপার বিশেষ না ঢোকালেই ভালো হয়। সামনের ফ্ল্যাট থেকে ভেসে আসা ওই গন্ধটা আমায় সুস্থির থাকতে দিচ্ছে না। ওই গন্ধের উৎস আমায় খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক। রক্ত! ও বাগো, কত রক্ত গো! গো, কে কোথায় আছো গো? শিগগির এসে দেখো, কি সর্বনেশ হলো গো! আবাসনের পেটেন্ট পরিচারিকা মায়ার গলা না? কি বলে চেঁচাচ্ছে ও? রক্ত! দৌড়ে ফ্ল্যাটের বাইরে এলাম। নিচ থেকে ভেসে আসছে মায়ার চিৎকার। সে তখনও চেঁচিয়ে চলেছে, ওগো, সব কোথায় গেলে গো? ওগো, শিগগির এসো! ওরে বাবারে, আমি কি দেখলাম গো! ওগো! ছুটেছি নিচে। আমি একা নই, আশেপাশে ওপর নিচের প্রায় সমস্ত ফ্ল্যাটের দরজাই খুলে গেছে। দোতলায় পৌঁছে দেখি বড় সড়ো জটলা সাম্যর ফ্ল্যাটের সামনে। ফ্ল্যাটের দরজাটা আধ খোলা, পরিচিত অপরিচিত মিলিয়ে হাজার মুখ সেখানে। সবার চোখে মুখে চাপা আতঙ্ক, কারোর মুখেই বিশেষ কথা নেই। আমি ভিড়ের মাঝখান দিয়ে একটু ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম। রক্ত! সাম্যের ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং স্পেসে থই থই করছে তরল রক্ত। এত রক্ত তো একজন মানুষের দেহে থাকতে পারে না। ওই দৃশ্য দেখে অল্প বিস্তর সকলেরই মাথা ঘুরে পড়ার দশা। একতলার রাজেশবাবু কোনো রকমে বললেন, শম্ভু কোথায়? শম্ভু! চেঁচিয়ে উঠলেন সাম্যের উদ্দেশ্যে, শম্ভু! শম্ভু! কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সকলেই ঘাবড়ে গেলাম। এবার তো ভিতরে ঢুকতে হয়, কিন্তু ঢুকবো কিভাবে? রক্তে মাখামাখি হয়ে যাব যে সবাই। রাজেশবাবুর পুত্রবধূ নন্দিতা কাঁপা কাঁপা গলায় বলল, এক বালতি জল এনে ঢেলে দিই বরং, কিছুটা রক্ত ধুয়ে সরে যাক, সেই জায়গাটুকুতে অন্তত পা রাখতে পারবো। সত্যি, এছাড়া তো আর কোনো উপায় নেই। তাতেই রাজি হলেন সবাই। অন্যান্য ফ্ল্যাটের সবাই সায় দিয়ে জল আনতে যাওয়া স্থির করলাম প্রথমে, কিন্তু আমি বললাম, এটা করলে যদি এভিডেন্স ধুয়ে যায়, আমাদের হস্তক্ষেপ করাটা উচিত হবে না। পুলিশকে খবর দেওয়াটাই সব থেকে ঠিক কাজ হবে। এটি একদম সঠিক সিদ্ধান্ত হিসাবে নির্বাচিত হলো। আমার উল্টো দিকের ফ্ল্যাটের দেবরূপবাবু থানার নম্বর ডায়াল করতে গেছেন। এমন সময় যা দেখলাম, সেই দৃশ্য মৃত্যু ভুলব না। আতঙ্কে আমাদের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, একে অপরকে আঁকড়ে ধরেছি।
ড্রয়িং কাম ডাইনিংয়ের ভাসমান রক্তস্রোতে উপর হয়ে খসে খসে এগিয়ে আসছে সাম্য। আবার সোজা হয়ে শুয়ে খসে খসে পিছোচ্ছে, গড়াগড়ি খাচ্ছে রক্তে। তুই হাতে মেখে নিচ্ছে রক্ত, তারপর সেই হাত নিজের সারা মুখে ঘষছে। প্রবল উল্লাসে 2 হাত রক্তের ওপর থাপড়াচ্ছে, আওয়াজ হচ্ছে ছপাত ছপাত। এত রক্ত পেল কোথায় ছেলেটা? হঠাৎ ল্যান্ডিংয়ে বিহানকে দেখে যেন সম্বিত ফিরে পেলাম। তাই তো, আজ যে হস্টেল থেকে বিহানের আসার কথা ভুলেই গিয়েছিলাম। ওর জন্য রান্না করতে করতেই তো মায়ার কান্না শুনে ছুটে বেরিয়ে এসেছি। বিহান এসব দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল, লাগেজপত্র সব হাতে নিয়েই। সাম্য যে কোথা থেকে রক্ত পেতে পারে সেটা বোঝা গেল পরে। সাম্য নিজে একটা ব্লাড ব্যাংকে কাজ করে ঠিকই, কিন্তু সেখান থেকে রক্ত এনে মেঝেতে ঢেলে সাম্য এই অবস্থা সৃষ্টি করবে তা কেউ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। আমরা সকলে মিলে বালতি বালতি জল ঢেলে রক্ত কিছুটা সরিয়ে ছেলেরা সকলে মিলে সাম্যকে চেপে ধরে ছাদে নিয়ে গেল ট্যাঙ্কের কলে স্নান করাতে। বিহানও আছে ওদের মধ্যে। আমরা বাকিরা রক্ত ধুতে ওর ফ্ল্যাটে ঢুকলাম। কাঁচা রক্তের আষ্টে গন্ধে চতুর্দিক ভর্তি, ভন ভন করছে মাছি। সে এক নরককুণ্ড। আগের দিন সাম্যর ফ্ল্যাটের সামনে দিয়ে যাবার সময় তার মানে এই গন্ধটাই পেয়েছিলাম। হ্যাঁ, ঠিক ঠিক, এই রক্তের গন্ধ। তার মানে ওর ফ্ল্যাটে রক্তের উপস্থিতির আগেও ছিল। যতদিন ধরেও এখানে আছে তবে থেকে ওর ফ্ল্যাটে এই গন্ধ পাওয়া যায়। তার মানে সাম্য অসুস্থ, ভয়ঙ্কর রকমের মানসিক রোগী। কিন্তু কিন্তু এই রোগকে কি বলা হয়? এর নামই বা কি? আদৌ কি এমন কোনো রোগ আছে মনোবিজ্ঞানে? শিউরে উঠলাম। সেদিন শপিং মলে শোনা নিউজটার কথা মনে পড়ল। সুপারন্যাচুরাল বলতে সত্যিই আমরা বিভৎস ভয়াবহ কিছুই বুঝি, সেটি ভৌতিক হোক বা নাই হোক। তবে কি এভাবেই বিজ্ঞান বলতে সেদিন মনোবিজ্ঞান বোঝানো হয়েছিল? যাগে, আর এখন এসব নিয়ে মাথা না ঘামানোই ভালো। ইতিমধ্যে বিহান ছুটতে ছুটতে নেমে এসে জানালো যে সাম্যের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই যা থেকে এত রক্ত বেরোতে পারে। সাম্য, চোখ বন্ধ করো। সাম্য, দেখো তো কিছু চোখের সামনে ভেসে উঠছে কি না, কিছু দেখতে পাচ্ছ কি না? সাম্য, আমার কথা শুনতে পাচ্ছ? চোখের সামনে কিছু দেখতে পাচ্ছ? মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সমাদ্দার জিজ্ঞাসা করলেন। পাচ্ছি, দেখতে পাচ্ছি, অনেক কিছুই দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ সাম্য? মা মা ইলিশ রান্না করেছে, 2টো পেটি, বড় বড় 2টো ডিম মায়ের পাতে। আমার পাতে কাঁটা গিজগিজে গাড়ের মাছ, পাঁঠার মাংসের সলিড পিস, মেটে সব ভাইয়ের জন্য
বরাদ্দ। বাবা ক্যাডবেরি এনেছে। শাম্মু, তারপর বলো, আর কি দেখতে পাচ্ছ তুমি? মায়ের জন্য ডার্ক চকোলেট উইথ রোস্টেড আমন্ড, আমার জন্য বাতি মিল্ক চকলেট। পুজোর সময় মায়ের জন্য শার্ট, টি শার্ট, জিন্স, কডের ট্রাউজার, দামি জুতো। আমার জন্য এক সেট শার্ট প্যান্ট। এইটুকু বলেই থামল সাম্য। বলো শাম্মু, তারপর কি হলো বলো? আর আর কি দেখতে পাচ্ছ তুমি বলো? একদিন খুব রাগ হলো। সেদিন বাড়িতে পুজো ছিল, লোকজন এসেছিল অনেক। ভাই ভাই চুরি করে নাড়ু খাচ্ছে দেখে আমি ভাইকে বারণ করলাম। ব্যাস, দুজনে ঝগড়া বেঁধে গেল। বাড়ির সকলে ছুটে এসে সবটা শুনে আমাকেই বকতে লাগলো। বাচ্চারা খেলে নাকি ঠাকুর রাগ করেন না। সেদিন বলে ফেলেছিলাম আমিও তো বাচ্চা, তবে আমায় হাত দিতে দেওয়া হয় না কেন? ব্যাস, সকলের সামনে মা ঠাস করে চড় মারলো। ছিটকে পড়লাম। রাগে মাথা ফেটে যাচ্ছিল। সেই রাত্রেই সবার অলক্ষ্যে একটা পেরেক লাগানো কঞ্চি দিয়ে ওর সারা শরীর ঝরে গিয়ে রক্ত ঝরছিল। রক্ত! আহ, কি আনন্দ যে হচ্ছিল আমার! যদিও বেদম মার খেয়েছিলাম, তবু ওই রক্তটাই, লাল টকটকে তাজা রক্ত। ভাই চিৎকার করে কাঁদছে। তৃপ্তিতে মন ভরে যাচ্ছিল। শাম্মু, তারপর বলো, আর কি দেখতে পাচ্ছ বলো? শাম্মু, শুনতে পাচ্ছ আমার কথা? রক্ত! তারপর থেকে রক্ত দেখতে না পেলে আমি ভিতরে ভিতরে চলে যেতাম। মাংসের দোকানে গিয়ে দাঁড়াতাম। রক্তে ভেসে যাচ্ছে চতুর্দিক। কি ভীষণ আনন্দ যে হতো। এই রক্ত দেখার জন্য তুমি স্কুলে কলেজে একাধিকবার বন্ধুদের মেরে রক্তাক্ত করে পানিশমেন্ট পেয়েছো, রাইট? শুধু তাই নয় স্যার,
আমি ইচ্ছাকৃতই ব্লাড ব্যাংকে চাকরি নিই, কিন্তু ওই বোতলের রক্ত তো ভালো লাগে। যদি রক্ত ছুঁতেই না পারলাম। তাই একদিন আমারই এক কলিগ মৃন্ময়ের গলায় আচমকা টেনে দিলাম একটা ধারালো পেপার কাটার। পিনকি দিয়ে রক্ত ছুটছিল। পেপার কাটার তো, তাই মরেনি মৃন্ময়, কিন্তু আমায় ধরে নিয়ে গেল পুলিশ। অ্যাটেম্পট টু মার্ডারের কেস। শাম্যকে থামিয়ে দিয়ে ডাক্তারবাবু বললেন, ওকে, বুঝে গেছি। এবার তুমি চুপচাপ শুয়ে একটু রেস্ট নাও। বলে আমায় সাথে নিয়ে বাইরে অন্য ঘরে চলে এলেন ডাক্তারবাবু। আমার খুব ভালো লাগছে মিসেস ব্যানার্জি, আপনি একটি অনাত্মীয় ছেলের জন্য এতখানি করছেন বলে। আসলে আপনার মাতৃসত্তা আপনাকে দিয়ে সব করাচ্ছে। এই রোগটির নাম হেমোটোলাঙ্গিয়া। রক্তের প্রতি তীব্র আকর্ষণ। এরা রক্ত দেখার নেশায় নিজেকেও আঘাত করে। সাম্যও করেছে, তবে সেটা যে বিপজ্জনক হয়নি তার জন্য ভগবানকে ধন্যবাদ দিন। তবে মিসেস ব্যানার্জি, সাম্যর বাবা মা সবটা জেনে শুনেও ওর চিকিৎসা করাননি, যেহেতু ওদের কাছে জ্যৈষ্ঠ সন্তানের কোনো গুরুত্ব ছিল না। বললাম, জানি ডাক্তারবাবু, হ্যাঁ, আমার বাড়িতেও যে এমনই একটি উদাহরণ আছে। সেদিন সাম্যকে নিয়ে ফেরার পথে সবটা ভাবতে ভাবতে শিউরে উঠলাম নতুন করে। ক্রমশ রক্তের প্রতি আরও আকৃষ্ট হতে থাকে সাম্য। রক্তের প্যাকেট সরাতে থাকে ব্লাড ব্যাংক থেকে, খেলা করতে থাকি সেগুলো নিয়ে। সেই জন্যই ওর ফ্ল্যাটে সর্বক্ষণ বিশ্রী একটা আষ্টে গন্ধ পাওয়া যেত। চুরির সন্দেহে ওর চাকরিটাও যাওয়ার দশা হয়েছিল প্রায়। সেবার অনেকগুলো প্যাকেট একসাথে সরিয়েই বিপত্তিটা বাঁধে। অবশ্য চাকরি নিয়ে সাম্যর মাথা ব্যথা ছিল না, ওর তো রক্ত হলেই হয়। সেদিন রক্তের প্যাকেটগুলো ফাটিয়ে সারা ঘরে খেলে বেড়াচ্ছিল সাম্য। সাম্যকে ওর বাবা মা দূরছাই করেছেন, চিকিৎসা করাননি, নিজেদের বাড়িতে রাখেননি পর্যন্ত, শুধু কটা টাকা পাঠিয়ে দেন। কিন্তু আমি পারলাম না, আমি ওর চিকিৎসা করাচ্ছি। আমি যে ওর মধ্যে আমার বিহানকে দেখতে পাই। আশা রাখছি আপনাদের সকলের আশীর্বাদ পেলে অবশ্যই ওকে সুস্থ করে তুলতে পারবো। এতদিন ওর রোগটাই কেউ জানতো না, সবাই ছেলেটাকে খুনি ভাবত। সামনের সপ্তাহেই সাম্যকে অ্যাসাইলামে ভর্তি করানো হবে। সেটা অবশ্য সাম্য জানি না। সাম্যকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে বললাম, আমি চলি রে, তুই সাবধানে থাকিস বাবা। হ্যাঁ কাকিমা। ফিরে আসতে যেতেই মনে হলো, ওই যা, বিস্কিটের প্যাক আনবো ভেবেছিলাম, ভুলে গেলাম তো। আবার নিচে গিয়ে বিস্কিটের প্যাকেট কিনে নিয়ে এসে লিফটে উঠলাম। ঢোকা মাত্রই ওমা, সাম্য দাঁড়িয়ে আছে। বললাম, কি রে, তুই আবার নেমেছিস কেন? তোকে তো ফ্ল্যাটে পৌঁছে দিয়ে এলাম বাবা। হাসলো সাম্য।
হ্যাঁ কাকিমা, তারপরে তুমি তো আবার নিচে গেলে। ভাবলাম আমিও যাই, তোমার সাথে থাকি আর একটু সময়। কথা না বাড়িয়ে উঠতে লাগলাম। শাম্মু আমার সাথে আমার ফ্লোর অবধি উঠবে জানি, সেই মতো বাটন প্রেস করলাম। উঠছে লিফট। 1 2 3। আমার গন্তব্য অবধি পৌঁছানোর আগে থেমে গেছে লিফট। ওপেক দরজা লিফটের। কিচ্ছু বুঝতে পারছি না কোথায় এসেছি। এমার্জেন্সি বাটনটার দিকে হাত বাড়াতে যেতেই আড়াল করে দাঁড়ালো শাম্য। আমি কিছু বুঝে ওঠার আগেই সে নিভিয়ে দিয়েছে আলোটা। ঘন অন্ধকারেও চোখের সামনে ঝিলিক দিয়ে উঠল ধারালো ধাতব অস্ত্রটা। ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল শাম্য, কি ভেবেছিলে কাকিমা? আমি কিচ্ছু জানতে পারবো না, তাই না? কিন্তু পাশের রুম থেকে যে আমি সব শুনেছি। আমায় অ্যাসাইলামে পাঠাবে তো? নিশ্চয়ই পাঠাবে কাকিমা, কিন্তু তার আগে শেষবারের মতো রক্তের আস্বাদনটা তো পেয়ে নি। ধীরে ধীরে এগিয়ে আসছে শাম্য। কিন্তু আমি পিছবো কোথায়? দেওয়ালটা যে বড় কাছে। আজকের গল্প কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট, আপনাদের সাপোর্ট কিন্তু সত্যি আমাদের ভীষণ দরকার আমাদের এগিয়ে চলার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।